সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, করোনা নিয়ে যত খবর আছে সে সব ধরনের খবর, আপডেট এবং বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত পৃষ্ঠে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৫ জন এবং দেশে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২,৫৪৮ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২,৮৩৬ জনের প্রাণ গেছে। ২৪ ঘন্টা নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,০২৭টি। সংক্রমণের ১৩৮তম দিনে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ২,১৮,৬৫৮। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭৬৮ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,২০,৯৭৬ জন। সুস্থতার হার ৫৫.৩৩%। আজ যে ৩৫ জনের মারা যাওয়ার খবর জানানো হয়েছে তাদের মধ্যে ২৮ জন পুরুষ, ৭ জন নারী। সবাই যেন সঠিকভাবে মাস্ক পরি এবং বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং জনসমাগম, জনসমাবেশ এগুলোতে এড়িয়ে চলি। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খাদ্য তালিকায় এইসব খাদ্য রাখি। বাধ্যতামূলক করার পরেও অনেকে এখনো মাস্ক পরার ব্যাপারে বেশ উদাসীন। কেউ কেউ সাথে রাখলেও ঠিক মতো পড়ছেন না। তবে সবচেয়ে বেশি অসতর্কতা দেখা যাচ্ছে নিম্ন আয়ের বয়স্ক কর্মজীবীদের মাঝে। তবে বিপরীত চিত্রও আছে, অনেকটাই সচেতন মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা। আমাদের সহকর্মী শাকিল হাসানের রিপোর্ট। বাইরে বের হওয়া নগরবাসী প্রায় সবার সঙ্গেই রয়েছে মাস্ক, তবে বেশিরভাগই সঠিকভাবে তা ব্যবহার করছেন না। কারো মাস্ক পকেটে, আবার কারো থুতনিতে। ভাইরাসের প্রবেশপথ নাক ও মুখ ঢেকে রাখে মাস্ক, কিন্তু মাস্ক সঠিকভাবে সঠিক স্থানে না পড়লে থেকে যায় ঝুঁকি। করোনা ভাইরাস নিয়ে এত আলোচনা যে এসব আর কারো অজানা নয়, তবুও ভুলে যান অনেকে। অসতর্কতায় অরক্ষিত করে তোলেন নিজেকে। আপনার মাস্ক কই? মাস্ক পকেটে। মাস্ক কি পকেটে রাখার জন্য? না, আমি জিনিস ছিল বলে মাস্কটা করতে পারি নাই। দুই হাতে তো মাছ গাড়ির ভিতরে যেটা কাটছে তো একটু বেশি অসতর্ক কর্মজীবী বয়স্করা। অনেক তরুণদের মধ্যেও দেখা যায় উদাসীনতা। তারা আবার অজুহাত খোঁজেন মাস্ক না পরার। হ্যাঁ না নিয়ে আসারটাই না লিগা নিয়ে আসারটাই না তো একটু সারা লাগে, কষ্ট হচ্ছিল আর কি, এই কারণে গরমের কারণে মানে সমস্যা লাগতেছে, সবাই খুলছি। এই মাস্ক পরে থাকলে তো মনে করেন যে কানের মধ্যে ভীষণ ব্যথা করে, যেটার কারণে। গুলশান আর কারওয়ান বাজার দুটি এলাকার ভিন্ন অর্থনৈতিক অবস্থার মানুষের মাঝে মাস্ক ব্যবহারের তুলনামূলক একটা চিত্র পাওয়া যায়। গুলশানে বেশিরভাগই সচেতন, আর কারওয়ান বাজারে কর্মজীবীদের অনেকেই অসতর্ক। অথচ এখানে সমাগম অনেক, তাই মাস্কই হতে পারে সুরক্ষার উপায়। পকেটে মাত্র খেলাম তো, পকেটে ওই যে পকেটে আছে মাস্ক। মাস্ক খুঁটিয়ে রাখছেন কেন? অ্যাকচুয়ালি সবসময় মানে মাস্কটা অনেক সময় যে নিঃশ্বাসের একটু ঝামেলা হয় আমাদের, যেমন আমার একটু নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, এই জন্য মাঝে মাঝে এটা খুলে রাখি। এখানে আসছে, আমি রাখছি, এই যে পড়ে গেছে। করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে সরকার। করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে বন্ধ ছিল স্বাভাবিক জীবনযাপন। অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর জন্য আবারও সবকিছু চালু হলে শারীরিক দূরত্ব নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনায় মানসিক চাপে বিপর্যস্ত জীবন। সব পেশার মানুষই কম বেশি মানসিক সুস্বাস্থ্যহীনতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন বিষণ্ণতা, আতঙ্ক, উদ্বেগ, খিটখিটে মেজাজের মতো প্রবণতা দেখা দিয়েছে অনেকের মধ্যেই, যার নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে পড়বে। আর এজন্য বাজেট বৃদ্ধি সহ পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে কর্মপরিকল্পনা নির্ধারণের পরামর্শ দিচ্ছেন মনোবিদরা। সহকর্মী সাইফুদ্দিন রবিনের একটি রিপোর্ট। আমার আন্ডারে 6 জন লোক খাওয়াইয়া, এখন আমি যদি কাম করে নিয়ে দেই তো বাচ্চারা খাবে কিভাবে চলবো সামনে, কিভাবে টাকা না থাকলে তো টেনশন থাকবোই। কামাই তো না গেলে তো ঝগড়া তো হইবই, মানে যে কামাই এই কামাই তাঙ্গের পেট ভাত চলে না বাবা। পেশা কি?
কোন শ্রেণীর তাও বিবেচ্য নয়। মহামারী আঘাত এনেছে সবার জন্যই। সব শ্রেণী পেশার মানুষের মনোজগতে বিরূপ প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে থাকা অথবা সুস্থ হয়ে কাজে বের হওয়া বা আক্রান্তের শঙ্কা নিয়ে কাজ করা প্রত্যেকেই আছেন মানসিক চাপে। অলরেডি আগে থেকে একবার এফেক্টেড হয়েছে এবং আমার বাচ্চা অলরেডি একবার এফেক্টেড ছিল, তো কিছুটা টেনশন তো অলরেডি কাজ করে। আমি যদি ইনফেক্টেড হয়ে যাই তাহলে আমার বাসার লোকজন ইনফেক্টেড হবে, বাচ্চাদেরকে নিয়ে টেনশনটা বেশি লাগে। তারপর যারা আসতেছি আমাদের এই হেলথ রিস্কটা থেকেই যাচ্ছে। মনোবিদ বা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন এমন প্রত্যেকেই বলছেন এই কয়েক মাসে মৃত্যু ভয়, বিষণ্ণতা, আতঙ্ক আর উদ্বেগের সঙ্গে আচরণজনিত নানান সমস্যা দেখা দিয়েছে সাধারণের মধ্যে। আর এই মানসিক চাপের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে সামাজিক কাঠামোয়। করোনা মোকাবেলায় আমাদের এক ধরনের মানসিক অশান্তিতে থাকা, সংক্রমণের ভয়ে ভীত থাকা, তা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা বলছি যে লক্ষ প্রাণের বিনিময়ে একদিন হয়তো এই বিশ্ব থেকে করোনা ভাইরাস দূর হয়ে যাবে, কিন্তু আমাদেরকে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটি মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে। প্রায় ২৫০০ জন মানুষকে আমরা ফ্রি কাউন্সিলিং করেছি অনলাইনে, টেলি কাউন্সিলিং এবং ভিডিও কাউন্সিলিং। আমরা তখন দেখেছি যে মানুষের মনে কত রকম আতঙ্ক, ভয়, হতাশা, বিষণ্ণতা কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়ে সরকারের বাজেট বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রান্তের যে কোনো অঞ্চল, ধনিক শ্রেণী থেকে শুরু করে একেবারে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ প্রত্যেকেই এই অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াই করতে গিয়ে দৃশ্যমান প্রতিক্রিয়া কিংবা অদৃশ্য চিন্তা আর আতঙ্কের মধ্যেই বসবাস করছেন। শ্রেণী আর পেশা যাই হোক না কেন, সাধারণের বিশাল সংখ্যক সাধারণের এই প্রতিক্রিয়া এবং এই দুশ্চিন্তা যে মানসিক স্বাস্থ্যের উপর যে বিরূপ প্রতিক্রিয়া ঘটাচ্ছে তার কিন্তু ফলাফল হবে আরও ভয়াবহ। সরকারকে তো অবশ্যই একটি বৃহৎ কর্মপরিকল্পনা নিতে হবে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তাদেরকে মানসিক স্বাস্থ্যে একটু বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর পেশাভিত্তিক কাউন্সিলিং বা পেশাভিত্তিক মানসিক স্বাস্থ্য পরামর্শ কিন্তু খুব জরুরি। মন যেভাবে চায়, আমাদের যেভাবে শরীর আমাদেরকে পারমিট করে সেভাবে যাতে আমরা কোপ করতে পারি, সেটা আসলে আমাদের খুব প্রয়োজন। চাপ সামলাতে না পারায় যাদের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে তাদেরকে মনোবিদদের পরামর্শ নিতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাদারীপুরের জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। আমরা জেলা ভিত্তিক সমস্ত বিষয় নিয়ে তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর রহিমা খাতুন আমাদের করোনা আপডেটে। শুরুতে যে বিষয়টি জানতে চাই, খুব বেশি দিন হয়নি আপনি মাদারীপুর জেলার দায়িত্ব গ্রহণ করেছেন, যদি ভুল করে না থাকি, কারণ সাবেক যিনি ছিলেন জেলা প্রশাসক তার সাথে আমার কথা হয়েছিল এর আগে এবং মাদারীপুরের করোনা পরিস্থিতি সম্পর্কে তখনকার আপডেট উনি জানিয়েছিলেন। ঠিক এই মুহূর্তে এসে এবং এমন একটা সময় আমরা পার করছি, বন্যা পরিস্থিতিও খুব মারাত্মক, কতখানি চ্যালেঞ্জিং মনে হচ্ছে, কি অবস্থা আপনার জেলার? আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। তো আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের মাদারীপুর জেলার আজকে ২৪ জুলাই ২০২০ তারিখ পর্যন্ত করোনার যে আপডেট সেটা আমি আপনাকে আপনার মাধ্যমে সকলকে জানাচ্ছি। মোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে আমাদের ১,১১২ জন এবং এই যাবৎ সুস্থ হয়েছেন ৮১২ জন এবং মারা গেছেন ১৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট ২২ জন। সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে আছেন ১৮ জন এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে আমাদের চিকিৎসাধীন আছেন ৪ জন। হোম আইসোলেশনে আছে ২৮৩ জন এবং এ পর্যন্ত আমাদের হোম কোয়ারেন্টাইনে আছে ২৫৪২ জন। তো আমরা আপনাকে একটা ভালো খবর জানাচ্ছি যে আমরা যেদিন স্যাম্পল পাঠাই তার পরের দিনে আমরা রিপোর্ট পেয়ে যাই। তো গতকাল আমরা যে স্যাম্পলটা পাঠিয়েছিলাম ১০৩ জনের স্যাম্পল পাঠানো হয়েছে এবং তার মধ্যে আমরা পজিটিভ ১১ জনের পজিটিভ আমরা পেয়েছি। তো এইগুলো আমাদের করোনার আপডেট। আপনি যেমনটি বলছেন যে সংক্রমণের যে মাত্রা সেটি আগের থেকে কমেছে, যেটি একটি ভালো খবর। তবে যারা এখনো সংক্রমিত অবস্থায় রয়েছেন, মানে আক্রান্ত যারা আছেন, তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা কি সব আছে? আমি বোঝাতে চেয়েছি আইসিইউ সুবিধার কথা কিংবা পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ আছে কি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা এখানে যারা চিকিৎসাধীন আছে তাদেরকে অক্সিজেনের সরবরাহ যথাযথ আছে, তবে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই, সেটা আমরা খুব দ্রুতই কাজ করব। আবার একটা প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে একটা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করার জন্য। আর অন্যান্য যে চিকিৎসা যেগুলো আছে, আপনি জেনে খুশি হবেন যে আমাদের মাদারীপুর জেলার শিবচর উপজেলা আছে, সেখানে আমরা
গত 9 জুলাই 2020 তারিখে একটা আইসোলেশন সেন্টার উদ্বোধন করেছি, যেটা 20 শয্যা বিশিষ্ট। সেখানে যারা আর কি আক্রান্ত হচ্ছে তাদেরকে এখানে আইসোলেশনে রাখা হচ্ছে এবং এটা খুবই চমৎকার একটা সুন্দর পরিবেশে এটা আমরা ব্যবস্থা রেখেছি। আর এখন বন্যা পরিস্থিতি, বন্যার মাঝেও যেন মানুষজন করোনায় যেন আক্রান্ত না হয়, মানে অসুবিধা না হয়, সেই জন্য তাদেরকে আমরা মেডিকেল টিম গঠন করে দিয়েছি এবং সেই মেডিকেল টিম কাজ করছে। মেডিকেল টিম কাজ করছে। কুরবানির পশুর হাটের প্রসঙ্গ যদি টানি, কারণ বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যদিও প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি কমাতে তারা সব ধরনের পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা মাঠের চিত্র দেখেছি একটু ভিন্ন। সেক্ষেত্রে মাদারীপুরের খবর একটু জানাবেন, বিশেষ করে এই যে পশুর হাটগুলো আছে, স্বাস্থ্য ঝুঁকি কমাতে আপনারা যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটি আসলেই কাজে লাগছে কিনা? হ্যাঁ, আমরা প্রতিদিনই মোবাইল কোর্টে বের হচ্ছি এবং এখানে মানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আনসার বিডিপি সদস্য, তারপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকের সাথে কথা বলেছি। আপনি জানেন যে আমি গত 7 জুলাই 2020 তারিখে মাদারীপুরের দায়িত্ব নিয়েছি এবং এরপরের থেকে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি এবং প্রত্যেকে বলেছি নো মাস্ক নো সার্ভিস। মানে আমাদের অফিসে যেই আসবে সে মাস্ক পরে আসবে, তাহলে আমরা তাকে সার্ভিস দিই। তো সেই ক্ষেত্রে আমরা সামনে, আপনি জানেন যে আমাদের কোরবানির পশুর হাট আছে, সেটাও কিন্তু আমরা সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি যে যেন ওখানে মানে যারা আসবে প্রত্যেকে মাস্ক পরে আসবে, এবং প্রত্যেকটা বাজারে কিন্তু আমরা সেভাবে করে মাস্ক পরা বাধ্যতামূলক করে দিচ্ছি এবং আমরা টহল দিচ্ছি, আমাদের বিভিন্ন টিম কাজ করছে। কাজে এইসব সচেতনতার কারণে, এইসব বিভিন্ন অভিযানের কারণে দেখা যাচ্ছে যে মানুষের মাস্ক পরার ব্যবহারের হারটা একটু বেড়ে গেছে। আগে একটু কম ছিল, কিন্তু এখন এটা একটু বেড়ে গেছে। আমরা আশা করি যে 100% লোককে মাস্ক পরা আমরা নিশ্চিত করতে পারবো। ডক্টর রহিমা খাতুন, আপনি যে নো মাস্ক নো সার্ভিসের পদক্ষেপ নিয়েছেন সেটি সফল হোক এই কামনা থাকবে। ধন্যবাদ যোগ দেবার জন্য, ভালো থাকবেন আপনি। দেশের বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে কুরবানির পশুর হাট। চট্টগ্রাম মহানগরীতে হাট বসেছে স্থায়ী অস্থায়ী 7টি স্থানে। সিটি কর্পোরেশনের বাইরে বসেছে আরও অর্ধ শতাধিক পশুর হাট। দাম দর যাচাই বাছাই করতে গিয়ে হাটে ভিড় জমাচ্ছেন অনেকেই, তবে পশু বেচাকেনা বেশ কম। কুরবানির পশুর সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছে হাট কর্তৃপক্ষ। চট্টগ্রাম ছাড়াও দেশ জুড়েই বসেছে হাট, তবে হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। প্রশাসনের নজরদারিও খুব একটা নেই। কাস্টমার এসে দাম দর করতেছে, এ পর্যন্ত একটাও বেঁচে সারিনি। আরো 7 দিন সময় আছে, সময়টা দেখতেছে আর কি, দেখা যাক কি হয়। খাদ্য কর্মসূচি অথবা সামাজিক দূরত্ব, এটা কোনো জায়গায় চোখে পড়তেছে না আমাদের। এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ফিরছি এক্ষুনি। করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে করোনায় মৃত্যুবরণ করা সাংবাদিকদের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে গণমাধ্যমকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে, নেতিবাচক নয়। ইতিবাচক সংবাদের মাধ্যমে দেশকে তুলে ধরতে হবে। যারা সন্ত্রাস জঙ্গিবাদের সৃষ্টি করেছে তারা এখনই বাংলাদেশের ভাবমূর্তি সংকট নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও মন্তব্য করেন খালিদ মাহমুদ চৌধুরী। সমগ্র বাংলাদেশ বন্যায় ভাসছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা সড়ক, রেল, আকাশ, নৌপথ সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে করোনা স্বাস্থ্যবিধি মোকাবেলা করে। আমরা যতটুকু সম্ভব সঠিক ব্যবস্থাপনা নিয়ে এই এই ঈদ যাত্রাটাকে আমরা সুন্দর করতে চাই। সরকার নির্ধারিত স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে প্রথমবারের মতো করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আকাশপথে যাত্রা করেছেন প্রায় 400 জন যাত্রী। রাত 3:45 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে যাত্রা করেন 216 জন যাত্রী, আর সকাল 6:30 টার্কিশ এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন প্রায় 180 জন। ফ্লাইট দুটিকে ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সচেতনতা লক্ষ্য করা যায়। সরকার নির্ধারিত 16টি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে করোনা নেগেটিভের সনদ নিয়ে কাউকে ইমিগ্রেশন পার হতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। করোনার রিপোর্ট না থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকজন যাত্রীকে ফিরিয়েও দিয়েছে।
দীর্ঘদিন আমরা আটকে আছিলাম, এটা তো মানে অনেক দুঃখের বিষয়। ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে, ওনারা বলতেছে যে আমাদের কিছু করার নাই, এই সার্টিফিকেট দ্বারা আমাদের কিছু করার নেই। আমার যে বারকোড ছিল একটা, আমার সব কিছু ওকে আছে, বারকোডের কারণে আমার বোর্ডিং পাস দেয় তারা। করোনা ভাইরাসের একটা সার্টিফিকেটের জন্য আমার লাস্ট উইকে 4 দিন যাওয়া লাগছে আপনার। নিম্নমানের N95 মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিত ইন্টারন্যাশনালের মালিকের বিরুদ্ধে মামলা করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। রাজধানীর শাহবাগ থানায় অপরাজিত ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মুজাফফর আহমেদ জানিয়েছেন, নিম্নমানের মাস্ক সরবরাহ করে প্রতারণা করেছে এই প্রতিষ্ঠানটি। চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা এসব মাস্ক ব্যবহার করতে অস্বীকৃতি জানায় বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাই মামলা করা হয়েছে বলে জানান প্রক্টর। N95 কিন্তু সেক্ষেত্রে N95 না দিয়ে ধরেন একটা নকল মাস্ক দিয়েছিল। হ্যাঁ জি, এই পেপারটি ইন্ডাস্ট্রির পক্ষে একটা মামলা করা হয়েছে। আবারও বিরতিতে যাচ্ছি, দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ফিরছি এক্ষুনি। আবারও আমন্ত্রণ, দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। 24 ঘন্টায় আরও 6,300 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন করে শনাক্ত হয়েছে 3.25 লাখ মানুষ, আর এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 1,57,00,000। মারা গেছেন 6,36,000-এর বেশি মানুষ। বৃহস্পতিবার 1100-র বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 1,47,000 ছাড়িয়ে গেছে। এদেশটিতে আক্রান্ত 42 লাখ। ব্রাজিলে 84,000 ছাড়িয়েছে প্রাণহানি, আক্রান্ত প্রায় 23 লাখ। মেক্সিকোতে মোট মৃত্যু 42,000 ছুঁই, মোট আক্রান্ত 4.25 লাখ। এদিকে ভারতে মারা গেছেন 750-র বেশি মানুষ। আজ বিশ্বের 6ষ্ঠ দেশ হিসেবে মৃত্যু 31,000 ছুঁই ভারতে। দর্শক, করোনা আপডেটে এ পর্যায়ে যুক্ত হচ্ছেন ডয়চে ভেলের সাংবাদিক অনুপম দেবকানন। অনুপম, স্বাগত জানাচ্ছি আমাদের করোনা আপডেটে আপনাকে। প্রতিদিন একটি প্রশ্নই বারবার করা হয়েছে করোনা আপডেট শুরু হওয়ার পর থেকেই, যে গড়ে যেহেতু প্রতিদিন মানুষের সংক্রমণের যে সংখ্যা বাড়ছে এবং এখন তো প্রায় 2.5 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে পার ডে, সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছেই না কোনোভাবে। এবং এরই মধ্যে আবার করোনা ভাইরাসকে স্প্যানিশ ফ্লুর সাথে তুলনা করা হচ্ছিল। মহামারীর 7 মাসে ভয়াবহতা যে হারে বেড়েছে, তার মধ্যে যে নাকি জীবনযাত্রার কখনোই আগের রূপে ফিরবে না, এমনটি সংশয় করছে WHO। আপনি এই বিষয়ে জানেন। আমি পুরোপুরি এই বিষয়টির উপরে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাচ্ছি, বিশেষ করে আপনার মন্তব্য কি? এই বিষয়ে আসলে অনেক আগে থেকেই বিশেষজ্ঞরা বলছেন যে দ্বিতীয় ওয়েভ শুরু হয় কিনা আবহাওয়ার উপর নির্ভর করে কিনা, কারণ নতুন একটি ভাইরাস, এই ভাইরাসের সম্পর্কে অনেক কিছুই আসলে একেবারেই অজানা, এবং যত বেশি দিন যাচ্ছে গবেষকরা নানা ধরনের গবেষণা করছেন, তত কিন্তু নতুন নতুন তথ্য আমাদের হাতে আসছে। এবং পুরো পৃথিবী যখন লকডাউনে ছিল, তখন আমরা জানি যে ইটালিতে যখন চীনের প্রায় 1 মাস পরে ভাইরাসটি আসে, এবং ইটালিতে কিন্তু ইটালির সরকার থেকে শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ যারা আছেন, চিকিৎসক, বিজ্ঞানী, কেউই কিন্তু কোনো কিছুই বুঝতে পারছিলেন না, এবং শুরুতেই সেটিকে আটকানোর একটি সুযোগ থাকলেও সেটি কিন্তু একেবারে মহামারী আকারে পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে সেই ইটালি থেকেই। কিন্তু এখন কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন মানুষ যেরকম সচেতন হয়েছেন, বিজ্ঞানীরা এখন অনেক ধরনের তথ্য পেয়েছেন, এবং সরকার আসলে জানে এখন কোন জায়গায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে তাদের কি ধরনের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে চিকিৎসা যেই সাধারণ ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল, এখন সেই চিকিৎসাকে করোনা কেন্দ্রিক করে অনেক জায়গায় গড়ে তোলা হয়েছে। সুতরাং চিকিৎসার ক্ষমতাও বেড়েছে সব জায়গায়, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সামনে চলে এসেছে। সুতরাং প্রথম ওয়েভ আসার পরে যেরকম ভাবে মানুষের আমরা দেখতাম যে অসচেতন মানুষ, সরকার কি করবে বোঝা যাচ্ছিল না, চিকিৎসা ব্যবস্থার উপরে চাপ পড়ছিল, সেটা কিন্তু এখন নেই। আপনি দেখবেন যে সংক্রমণ অনেক বেশি বাড়ছে, কিন্তু মৃত্যুর হার কিন্তু আগের মতো নেই। মৃত্যুর হার কিন্তু অনেক জায়গায় কমে এসছে, এবং এখন যেহেতু মানুষের চিকিৎসার সক্ষমতা বেড়েছে বিভিন্ন দেশের, এবং টেস্টের কিট সেটিও সহজলভ্য হয়েছে বিভিন্ন জায়গায়, যেই চাপগুলো ছিল সেগুলো কাটিয়ে ওঠা গেছে। সুতরাং সংক্রমণ বাড়ছে, এবং সংক্রমণ বাড়ার আরেকটি কারণ হচ্ছে যে এখন লকডাউন উঠে গেছে। সুতরাং সবকিছুই আগের মতো হয়ে যাচ্ছে স্বাভাবিক অনেক জায়গায়, এবং সেটি থামিয়ে রাখা সম্ভব না। সেই কারণে সংক্রমণ বাড়লেও সেটি আগে যেরকম ভয়াবহ দিকে যাচ্ছিল সেটি কিন্তু যাচ্ছে না। আপনি জানেন যে হাইড্রোক্সিক্লোরোকুইন থেকে শুরু করে আরো নানা ধরনের রেমসেডিভির, এরকম নানা ধরনের
ওষুধও পাওয়া যাচ্ছে ভ্যাকসিন আবিষ্কার না হলেও, যাতে মানুষ যারা ভেন্টিলেশনে আছেন বা যাদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে তাদের যাতে মৃত্যুর ঝুঁকিটা কমানো যায়। সুতরাং নানা দিক থেকে কিন্তু এখন মোটামুটি ভাইরাসের উপরেই এক ধরনের চাপ সৃষ্টি করা সম্ভব হয়েছে, আর ভ্যাকসিন নিয়ে গবেষণা তো চলছেই। সুতরাং স্প্যানিশ ফ্লু আসলে একটি বিশ্বযুদ্ধের সময় শুরু হয়েছিল, সুতরাং স্প্যানিশ ফ্লু এর সাথে এখনকার অবস্থা মেলালেও চলবে না, প্রযুক্তি অনেক বেশি উন্নত হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন নতুন করে যেটি বলছে যে নিউ নরমাল আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা ওল্ড নরমালে, অর্থাৎ আমরা আগে যেভাবে স্বাভাবিকভাবে চলাচল করতাম সেটি হয়তো কখনোই আসবে না। এখন সেটি আসলে একেবারে এখনই বলে দেওয়া সম্ভব না, কারণ ভ্যাকসিন আবিষ্কারের হওয়ার উপরে অনেক কিছু নির্ভর করছে যে সেই ভ্যাকসিনটা কতটা কার্যকর হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 70-80% কার্যকর হয়, অনেক ক্ষেত্রে 90%-এর উপরে থাকে, এবং সেই ভ্যাকসিনটা আসলে কত দ্রুত মানুষের কাছে, পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে, এবং এই যে ভাইরাসটি রয়েছে এই ভাইরাসটি আসলে মিউটেট কিভাবে করবে। সেটি যদি ফ্লু ভাইরাসের মতো খুব দ্রুত মিউটেট করে তাহলে আমরা হয়তো একবার এটি নিয়ন্ত্রণ করে ফেলতে পারলেও আবার 1 দশক পরে বা 2 দশক পরে বা যে কোনো সময় দেখা যাবে যে এই ভাইরাসটি আবার নতুন করে মহামারী ঘটাচ্ছে। আর যদি ভাইরাসটির মিউটেশনও আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যদি ভাইরাসটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। সুতরাং এখনই আসলে পুরোপুরি নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে আমরা আসলে ওল্ড নরমালে ফেরত আসতে পারবো কিনা। এটি ভাইরাসের গতি প্রকৃতি এবং ভ্যাকসিনের গতি প্রকৃতি, এই দুটোর উপরেই আসলে নির্ভর করছে। ভ্যাকসিন নিয়ে তো বারবার বেশ কিছু ধরনের বক্তব্য তো আসছে WHO এর পক্ষ থেকে, তারা বলছে যে এখনই এটাকে সফল বলা যাচ্ছে না, দেখা যাক সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে। অনুপম, ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বেশ বিস্তারিত জানানোর জন্য। দর্শক, আবারও একটা বিরতিতে যাচ্ছি। করোনা আপডেটে এটি শেষ বিরতি, আমরা ফিরছি এক্ষুনি। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন।